Hello बच्चों, welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic, Kirchhoff's law and its electrical measurement. This is the lecture number 8. I hope my all प्यारे बच्चों should be okay. Today I can discuss the measurement of different types of resistance and Wheatstone bridge. তো যাই হোক, আশা করি তোমরা সবাই নিশ্চয়ই ভালোই আছো। আজকে আমরা এই ক্লাসে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে হুইটস্টোন ব্রিজটা কি, হুইটস্টোন ব্রিজের ইকুইলিব্রিয়াম কন্ডিশন যেটাকে বলা হয় বা নাল কন্ডিশন বা ব্যালেন্সড কন্ডিশন, সেই শর্তটা কি এবং সেই শর্তের যে নীতি বা যে কন্ডিশন, সেই কন্ডিশনের প্রমাণ এবং হুইটস্টোন ব্রিজ মেইনলি কি করা হয় সেই সমস্ত বিষয় নিয়ে আমরা একটা বিস্তারিত তথ্য আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা জানব যে হুইটস্টোন ব্রিজ কি করে, মানে হুইটস্টোন ব্রিজটা অ্যাকচুয়ালি কি কাজে ব্যবহার করা হয়। হুইটস্টোন ব্রিজ হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, একটা তড়িৎ যন্ত্র যা মেইনলি রোধ পরিমাপের জন্য ব্যবহার করা হয়। এবার প্রশ্ন হতে পারে, স্যার রোধ পরিমাপের জন্য যদি হুইটস্টোন ব্রিজ ব্যবহার করা হয় তাহলে তো হুইটস্টোন ব্রিজ দিয়ে আমরা যে কোনো রকম রোধ পরিমাপ করতে পারি। তাহলে সেই সাপেক্ষে আমি তোমাদের বলবো না, আমরা সমস্ত রোধ হুইটস্টোন ব্রিজে পরিমাপ করতে পারি না। হুইটস্টোন ব্রিজ দিয়ে শুধুমাত্র সাধারণ মানের রোধ বা জেনারেল রেজিস্ট্যান্স বা অর্ডিনারি রেজিস্ট্যান্স, যাদের মান 1 ওহম থেকে শুরু করে 1000 ওহমের মধ্যে থাকে, সেই সমস্ত রেজিস্ট্যান্সগুলো পরিমাপ করা যায়। তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন আসতেই পারে, তাহলে রোধ আরো কি অন্যরকম আছে? ডেফিনেটলি। তাই আমরা হুইটস্টোন ব্রিজে যাওয়ার আগে প্রথমত আমরা জানব যে রোধ কত প্রকারের হয়। তাহলে প্রথমত আমরা যেটা জানবো, ফার্স্ট যে পয়েন্টটা সেটাকে আমরা বলছি মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স। মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স, রোধের পরিমাপ। মেজারমেন্টস অফ রেজিস্ট্যান্স সাধারণত 3 প্রকারের হয়। How many types of measurements of resistance? 3 types. একটাকে বলা হয় লো রেজিস্ট্যান্স, একটাকে বলা হবে অর্ডিনারি রেজিস্ট্যান্স, একটাকে বলা হবে হাই রেজিস্ট্যান্স। তাহলে আমাদের প্রশ্ন হতে পারে, স্যার লো রেজিস্ট্যান্স কাদেরকে বলা হবে? যে সমস্ত রোধের মান সাধারণত 1 ওহম এর কম, 1 ওহমের থেকে কম, তাদেরকে বলা হবে লো ভ্যালু অফ রেজিস্ট্যান্স বা নিম্নমানের রোধ বা ক্ষুদ্র রোধও বলা যেতে পারে।
আর যে সমস্ত রোধের মান 1 ওহমের থেকে বেশি, 1 ওহমের থেকে বেশি কিন্তু 1000 ওহমের থেকে কম, তাদেরকে বলা হবে অর্ডিনারি রেজিস্ট্যান্স বা সাধারণ মানের রেজিস্ট্যান্স। আর যে সমস্ত রোধের মান 1000 ওহম এর থেকে বেশি তাদেরকে বলা হয় হাই রেজিস্ট্যান্স আর হাই ভ্যালু অফ রেজিস্ট্যান্স। তাহলে এটাকে আমরা আরেকটু জিস্ট করে বিষয়টাকে বলি, তাহলে কি দাঁড়ালো যে লো ভ্যালু অফ রেজিস্ট্যান্সকে আমরা বলতে পারি, যদি আমরা রেজিস্ট্যান্সকে আর দিয়ে প্রকাশ করি তাহলে লো ভ্যালু অফ রেজিস্ট্যান্সের মান 1 ওহমের থেকে কম, মানে আর এর মানটা হবে 0 থেকে বেশি বাট 1 ওহমের থেকে আর এর মানটা হবে 0 থেকে বেশি ওহম, 0 ওহমের থেকে বেশি বাট 1 ওহমের থেকে কম। আর এখানে যেটা হবে আর এর মান 1 ওহমের থেকে বেশি আর 1000 ওহমের থেকে কম। এখানে যেটা হবে আর এর মান 1000 ওহমের থেকে বেশি আপ টু 1000 ওহমের থেকে বেশি আপ টু ইনফিনিটি, তাদেরকে বলা হবে হাই ভ্যালু অফ রেজিস্ট্যান্স। তাহলে আমরা যেটা বলছিলাম এখানে মেইনলি এটা বুঝতে হবে, মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স বা রোধের পরিমাণ বা রোধের পরিমাপ। রোধ প্রথমত 3 প্রকারের হয়, একটা নিম্নমানের রেজিস্ট্যান্স, নিম্নমানের রোধ, একটা সাধারণ মানের রোধ, একটা উচ্চ মানের রোধ। তো আমরা আজকের যে আলোচনা বিষয় নিয়ে আসবো যেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজের মেইন কাজ হচ্ছে গিয়ে রোধ পরিমাপ করা। ঠিক একই রকম ভাবে আছে মিটার ব্রিজ, সেই মিটার ব্রিজ দিয়েও আমরা রোধ পরিমাপ করব। তারও কাজ থাকবে সাধারণত সাধারণ মানের রোধ পরিমাপ করা, কিন্তু আমরা এখন যে বিষয়টা আলোচনা করব সেটাকে হুইটস্টোন ব্রিজ বলা হবে এবং হুইটস্টোন ব্রিজের কাজ হচ্ছে কি সাধারণ মানের রোধ পরিমাপ করা। সাধারণ মানের রোধ কাদের বলা হয়? যে সমস্ত রোধের মান 1 ওহমের থেকে বেশি কিন্তু 1000 ওহমের থেকে কম, তাদেরকে বলা হয় সাধারণ মানের রোধ। আচ্ছা, তাহলে এবার আমাদের যে আলোচনার বিষয় সেটাকে হুইটস্টোন ব্রিজ বলা হয়। হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ। আমাদের প্রশ্ন হতে পারে একটা প্রশ্ন হতে পারে, স্যার হুইটস্টোন ব্রিজটা কি? হুইটস্টোন ব্রিজটা এটা কিছুই না, এটা একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট যার সাহায্যে রোধ পরিমাপ করা হয়। অ্যাকচুয়ালি এটা দেখতে অনেকটা ব্রিজের মতো, তাই এটাকে হুইটস্টোন ব্রিজ বলা হয়। এই ব্রিজের মধ্যে 4খানা রেজিস্ট্যান্স থাকে। একটাকে বলা হয় প্রথম বাহুর রোধ, দ্বিতীয় বাহুর রোধ, তৃতীয় বাহুর রোধ এবং চতুর্থ বাহুর রোধ। এখানে সাধারণত আমরা পি কিউ আর এস দিয়ে ডিফাইন করি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বাহুর রোধকে। এবং হুইটস্টোন ব্রিজের মেইন কাজ হচ্ছে গিয়ে চতুর্থ বাহুতে কোনো একটা অজানা রোধকে রেখে সেই অজানা রোধের মান পরিমাপ করা। তাহলে আমরা হুইটস্টোন ব্রিজ কি বলবো? যে পি কিউ আর এস 4টি রোধকে এমন ভাবে সাজানো হবে কোন একটা এ বি সি ডি চতুর্ভুজে 4টি বাহুতে
যার এক কর্ণের মধ্যে থাকবে গ্যালভানোমিটার আর অপর কর্ণের মধ্যে থাকবে ব্যাটারি বা তড়িৎচালক বল, এটাকে বলা হয় হুইটস্টোন ব্রিজ। তাহলে আমরা বলতে পারি যে ঠিক এরকম একটা বিষয়, এরকম একটা নাম দিলাম পি, একটা নাম কিউ, একটা নাম আর, নাম এস, নামকরণ হচ্ছে তোমার এ বি সি ডি। এই এ বি সি ডি চতুর্ভুজের চারটি বাহুতে পি কিউ আর এস চারটি রোধকে এরূপ স্থাপন করা হবে এবং তার একটি কর্ণে থাকবে একটি তড়িৎচালক বল বা কোষ যেটা কারেন্ট সাপ্লাই করবে, আর অপর কর্ণদ্বয়ের মধ্যে থাকবে একটি গ্যালভানোমিটার। এটাকে বলা হবে হুইটস্টোন ব্রিজ। গ্যালভানোমিটার জি, এটাকে বলা হবে হুইটস্টোন ব্রিজ বা জি। এই হুইটস্টোন ব্রিজের এমন ভাবে আমরা সাজাবো, এই পি কিউ আর এস চারটি রোধকে এমন ভাবে সাজাবো যখন এই গ্যালভানোমিটারের মধ্যে কোনো কাটার বিক্ষেপ থাকবে না, তার মানে গ্যালভানোমিটারের মধ্যে কোনো প্রবাহ যাবে না। যে অবস্থায় পি কিউ আর এস চারটি রোধকে হুইটস্টোন ব্রিজের চারটি বাহুতে এমন ভাবে যুক্ত করা হবে যাতে করে হুইটস্টোন ব্রিজের গ্যালভানোমিটারের মধ্যে কোনো কাটার বিক্ষেপ থাকে না, তাহলে সেই অবস্থাকে বলা হবে হুইটস্টোন ব্রিজের নাল কন্ডিশন বা ব্যালেন্সড কন্ডিশন বা সাম্যাবস্থার শর্ত বা তৌল অবস্থা বা সুস্থিত অবস্থা। তাহলে এই যে অবস্থা এবং সেই অবস্থার একটা শর্ত আছে যেটাকে বলা পি কিউ, পি বাই কিউ আর বাই এস, যেটা এই ব্রিজের সব থেকে একটা ইম্পর্টেন্ট একটা নীতি। তাই আমরা বলতে পারি, একটা পয়েন্ট বলতে পারি, পি কমা কিউ কমা আর ও এস চারটি সাধারণ মানের রোধকে এ কমা বি কমা সি ও ডি চতুর্ভুজের চারটি বাহুতে এরূপ স্থাপন করা হয়, চারটি বাহুতে স্থাপন করা হয় এবং এ কমা সি কর্ণদ্বয়ের মধ্যে একটি তড়িৎচালক বল এবং অপর
বি কমা ডি কর্ণদ্বয়ের মধ্যে একটি গ্যালভানোমিটার যুক্ত করা হয়। যুক্ত করা হয় তাকেই হুইটস্টোন ব্রিজ বা হুইটস্টোন ব্রিজ বলা হয়। ব্রিজ বলে। আচ্ছা, এখানে আমরা আর একটা পয়েন্ট বলতে পারি, পি কমা কিউ কমা আর ও এস চারটি সাধারণ মানের রোধ রোধকে এমন ভাবে বাঁচা হয়, এমন ভাবে বেছে নিয়ে হুইটস্টোন ব্রিজের চারটি বাহুতে বসানো হয় যাতে গ্যালভানোমিটারের মধ্যে কাটার বিক্ষেপ শূন্য হয়। সেই অবস্থাকে হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার শর্ত বা তৌল অবস্থার শর্ত বা নাল কন্ডিশন বা
ব্যালেন্স কন্ডিশন। সমবস্থা শর্ত বা সেটাকে বলা ব্যালেন্স কন্ডিশন, ব্যালেন্সড কন্ডিশন বলে। তাহলে কি দাঁড়ালো যে হুইটস্টোন ব্রিজ একটা ব্রিজ যেখানে চারখানা বাহু থাকে, একটা পি কিউ আর এস, এবং এই চারখানা বাহুকে আমরা একটা এ বি সি ডি চতুর্ভুজের চারটি বাহুতে আমরা স্থাপন করলাম, যেখানে এই দুটি কর্ণের সাহায্যে আমরা একটা ব্যাটারিকে বা তড়িৎ কোষকে আমরা যুক্ত করলাম, যার তড়িৎচলক বল ই, এবং অপর কর্ণদ্বয়ের সাপেক্ষে আমরা একটা গ্যালভানোমিটারকে যুক্ত করলাম। এই যে ব্রিজ, এটার নাম হচ্ছে হুইটস্টোন ব্রিজ। পি কিউ আর এস চারটি সাধারণ মানের রোধকে এ বি সি ডি চতুর্ভুজের চারটি বাহুতে এমন ভাবে স্থাপন করা হয়, এবং এসি কর্ণদ্বয়ের মধ্যে একটি তড়িৎচলক বল, অপর বিডি কর্ণদ্বয়ের মধ্যে একটি গ্যালভানোমিটার যুক্ত করা হয়, তাকে হুইটস্টোন ব্রিজ বলা হয়। এই পি কিউ আর এস চারটি সাধারণ মানের রোধকে আমরা এমন ভাবে বেছে নেবো, মানে এমন ভাবে আমরা সংখ্যাগুলো এমন ভাবে বেছে নেবো, কিন্তু সেগুলো সব সাধারণ মানে বেছে নিয়ে আমরা পি কিউ আর এস এই চারটি বাহুতে স্থাপন করব, যাতে করে এই গ্যালভানোমিটারের মধ্যে কোনো কাটার বিক্ষেপ না ঘটে, মানে গ্যালভানোমিটারে কোনো প্রবাহ না যায়। যে অবস্থায় এই ঘটনাটা ঘটবে সেটাকে বলা হয় ওই হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার শর্ত বা তৌল অবস্থা বা নাল কন্ডিশন বা ব্যালেন্স কন্ডিশন এটসেট্রা। এবং আমাদের এই ব্যালেন্স কন্ডিশন বা নাল কন্ডিশন বা তৌল অবস্থার শর্তটাই হচ্ছে গিয়ে এই হুইটস্টোন ব্রিজের মেইন আলোচ্য বিষয়। কারণ এই হুইটস্টোন ব্রিজের যে তৌল অবস্থার শর্ত, এই শর্ত হুইটস্টোন ব্রিজ তার চতুর্থ বাহুতে কোনো অজানা রোধের মানকে পরিমাপ করতে সাহায্য করে। তাহলে আমরা সেই বিষয়টা একটু দেখব। সেই চতুর্থ অবস্থার ক্ষেত্রে, সেই চতুর্থ বাহুতে সমবস্থার ক্ষেত্রে সেই চতুর্থ বাহুতে যে সাধারণ মানে চারটি রোধ ব্যবহার করার ফলে যে শর্তটা আমরা পাবো, সেই শর্তটা আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। সেই শর্তটা যেটা হবে সেটা আমরা এখানে বলতে পারি হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার শর্ত। সেটাকে আমরা বলবো হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার শর্ত। তাহলে এটাকে আমরা মুছে দিয়ে হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার শর্তটা প্রতিষ্ঠা করব। তাহলে আমরা বলতে পারি এখান থেকে হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার শর্ত যেটা হবে, তাহলে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে এটা একটা হুইটস্টোন ব্রিজ, যে হুইটস্টোন ব্রিজের চারটি বাহু পি কিউ আর এস, এটা একটা সোর্স বা পাওয়ার সাপ্লাই, এটা একটা গ্যালভানোমিটার। এই সোর্সটিকে যখন আমরা এ এবং সি এর অ্যাক্রসে লাগালাম, তখন এখান থেকে একটা কারেন্ট সাপ্লাই হবে। সেই কারেন্টটাকে আমরা বলছি আই। তাহলে এই আই কারেন্টটা এ দিয়ে প্রবেশ করবে, এদিকে একটা পার্ট যাবে, এদিকে একটা পার্ট যাবে। সাপোজ আমি এটাকে বললাম I1 আর এটাকে আমরা বললাম I2। তাহলে একটা কারেন্ট হলো I1, একটা কারেন্ট I2। এবার আমরা দেখব যে I1 কারেন্টটা এখানে বি বিন্দুতে গিয়ে দুটো ভাগে ভাগ হলো। একটা তোমার এইদিকে যাবে সাপোজ I3, আর এইদিকে সাপোজ আমি বললাম I4। আমাদের একটা প্রশ্ন, ঠিক আছে স্যার মানলাম I3 I4 সবই ঠিক আছে, এই I1টা গিয়ে তো এইদিকে ভেঙে যেতে পারে। তাহলে একটা পার্ট I2 তে গেল, একটা পার্ট এদিকে সাপোজ IG আসলো, এদিকে একটা পার্ট আসলো IG। তাহলে এই IG এবং I2 মিলে I4 এর দিকে গেল। তাহলে এই I4টা কোথা থেকে আসলো? I4টা হচ্ছে তোমার IG এবং I2 সমষ্টি। অন্যথায় উল্টোটাও হতে পারতো যে I2টার একটা পার্ট এদিকে গেল, I1টার একটা পার্ট গেল, তাহলে I1 এবং IG মিলে I3 হতে পারত। তার মানে আমি এটা থেকে বলতে পারি যে যদি বি বিন্দুর ভোল্টেজ ডি বিন্দু অপেক্ষা বেশি হয়, তাহলে একটা পার্ট এদিকে যাবে,
আর যদি ডি বিন্দুর ভোল্টেজ বি থেকে বেশি হয় এইদিকে যাবে। তাহলে ব্যাপারটা ঠিক এরকম বললাম আমরা। তোমাকে একটা সিম্পল একটা এক্সাম্পল বলছি। ধরে নাও এরকম একটা ব্যাপার, এরকম একটা ব্যাপার। এরকম একটা ব্যাপার। এখন হুইস্টনটি চাকলাম, এই বাহুটার নাম পি, এই বাহুটার নাম কিউ, এই বাহুটার নাম আর, এই বাহুটার নাম এস, এই বাহুটার নাম জি, এবং এটা একটা পাওয়ার সাপ্লাই। সাপোজ এখানে পাওয়ার সাপ্লাই মানে আমি সাপোজ তোমাকে বললাম যে এখান থেকে কোনো না কোনো ভাবে জল উৎপন্ন হয়, তাহলে সেই জলটা এদিকে গেল, এখানে যে জলটা আসলো সেই জলটার পরিমাণটা আই, তাহলে সেই জলটা এখানে গিয়ে একটা অংশ এদিকে যাবে, একটা অংশ এদিকে যাবে। আমরা এই জলটাকে বলছি I1 এবং এইদিকে জলকে আমরা বলছি I2। তাহলে এই I2 এইদিকে তো যাবেই, I1 এইদিকে তো যাবেই, তাহলে এইদিকে যে জলটা যাবে গেল সেটাকে আমরা বললাম I3, আর এইদিকে যে জলটা গেল সেটা আমরা বললাম I4। যদি এই বিন্দুর চাপটা এটা থেকে বেশি হয় তাহলে I1 এর একটা অংশ এইদিকে যাবে এবং I2 এর সঙ্গে মিক্সার হয়ে I4 হবে। তাহলে কি এই পার্টটা প্লাস এই পার্টটা মিলে এটা আসবে, আবার এটার সঙ্গে এটা যোগ করে এটা আসবে, আবার এই I3 এবং I4 মিলে আবার সেই I জলটা এখানে বেরিয়ে আসলো। তার মানে আমরা কি বলতে পারি, যদি এই বিন্দুতে জলের চাপ বেশি হয় এই বিন্দু থেকে তাহলে এইদিকে একটা জল যাবে, অথবা এই বিন্দুতে জলের চাপ যদি এটা থেকে বেশি হয় তাহলে এদিকে যাবে। যদি এই দুটি বিন্দুর জলের চাপ সমান হয় তাহলে জল এইদিকেও যাবে না, এইদিকে যাবে না, এদিকে জল এদিকে যাবে, এদিকে জল এদিকে যাবে, এখানে কিন্তু কোনো ফ্লো ঘটবে না। আর যেটা কি সেটা কি আমরা বলছি ব্যালেন্স কন্ডিশন বা তৌল অবস্থা বা সাম্য অবস্থা, যেটাকে আমরা বলছিলাম যে গ্যালভানোমেট্রির মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না। এই বিষয়টা কি আমরা এখানে দেখার চেষ্টা করছি। তো চলো একটু দেখছি ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা কিরকম আসে। ঠিক আছে, এখানে আমরা বলতে পারি যে সাপোজ ধরে নিলাম, ঠিক আছে, আমরা তো ব্যালেন্স কন্ডিশনের শর্তটাই দেখবো, মানে পি বাই কিউ আর বাই এস টা আসবে। আমরা ধরে নিলাম আপাতত যে বি বিন্দুর ভোল্টেজটা ডি থেকে বেশি, তাহলে একটা কারেন্ট এদিকে আসবে, উল্টোটা ধরে নিতে পারতাম, অসুবিধা নেই। তাহলে ধরে নিয়ে আমরা এখানে দুটো লুপ কনসিডার করলাম, এটা একটা লুপ, এটা একটা লুপ। তাহলে এখানে আমরা প্রথমে বি বিন্দু এবং ডি বিন্দুতে কারশফের প্রবাহের সূত্র প্রয়োগ করব। তাহলে বি বিন্দুতে KCL প্রয়োগ করে পাই কি পাবো, বি বিন্দুতে একটা কারেন্ট দিকে I1 আসলো, ভেঙে গিয়ে I3 এবং IG হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে I1 টাই IG প্লাস I2 সমষ্টি। কিন্তু আমরা কি তৌল অবস্থার শর্ত দেখব, তাহলে বলতে পারি I1 সমান I2 ইকুয়েশন নাম্বার 1। যেহেতু এখানে গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ শূন্য, মানে এর মধ্যে কোনো প্রবাহ যাবে না। আমরা এই অবস্থা দেখবো তৌল অবস্থার শর্ত, যখন IG = 0 তখন সেই অবস্থায় যে হুইস্টন ব্রিজটি তো আমরা রোধ পরিমাপের জন্য ব্যবহার করব, তাই সেই অবস্থার শর্তটাই আমরা প্রতিষ্ঠা করব। আমরা ধরে নিয়েছি যে বেশি, কিন্তু বেশি না। অনুরূপে ডি বিন্দুতে KCL প্রয়োগ করে পাই, কি পাবো, এখানে একটা কারেন্ট আসলো IG, একটা কারেন্ট I2, চলে গেল I4। তাহলে আমরা বলতে পারি যে I2 এর সঙ্গে IG অ্যাড হয়ে গিয়ে I4 সৃষ্টি হলো।
পরবর্তী নেক্সট স্টেপ আমরা বলবো, সুতরাং I2 আর I4 সমান ইকুয়েশন নম্বর 2। কেন না, যেহেতু গ্যালভানোমিটারে কাটার বিক্ষেপ 0। আচ্ছা, এবার আমরা যে কোনো একটা লুপ এ বি ডি এ এই বদ্ধলুপে বা বি সি ডি বি এই বদ্ধলুপে কেভিএল প্রয়োগ করব। প্রয়োগ করার পরে আমরা দেখবো আলটিমেটলি বিষয়টা চলে আসবে। তো আমরা এখানে বলতে পারি যে বদ্ধলুপ বা আমরা এখানে বলতে পারি এ বি ডি এ বদ্ধলুপে কেভিএল প্রয়োগ করে পাই, কি পাবো? এখানে আমরা লিখতে পারি এ থেকে বি এর দিকে যে কারেন্ট সেটা হচ্ছে তোমার I1 আর রোধ হচ্ছে তোমার পি। বি থেকে ডি এর দিকে কারেন্ট IG, রোধ হচ্ছে গ্যালভানোমিটারের রোধ G, এবং ডি থেকে এর দিকে কারেন্ট -I2 ইন্টু রোধ আর ইজ ইকুয়াল টু 0। কেন? আমরা লুপ কল্পনা করেছি এ বি ডি এ এইদিকে যাত্রাপথে যারা যারা আছে, মানে আমরা এখানে দেখবো আমরা যেদিকে যাব সেই দিকে কারেন্ট গুলো যেগুলো থাকবে সেগুলো পজিটিভ, আর তার বিপরীত দিকে যেটা থাকবে সেটা নেগেটিভ। তাহলে এটা থেকে এখানে গেলাম সেম ডিরেকশনে কারেন্ট, এখান থেকে এখানে গেলাম সেম ডিরেকশনে কারেন্ট, এখান থেকে এখানে গেলাম কারেন্টের ডিরেকশনটা উল্টো, তাহলে এখানে নেগেটিভ চলে আসবে। আর এখানে কোনো সেল না থাকার জন্য, কোনো কোষ না থাকার জন্য এই পার্টটা 0। তাহলে এখানে আমরা লিখতে পারি বা I1P প্লাস না মাইনাস I2R ইকুয়াল টু 0। কেন? যেহেতু এখানে IG এর মানটা 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে I1P is equals to I2R বা I1 by I2 is equals to R by equation number 3। এবং BC বি বদ্ধলুপে KVL প্রয়োগ করে পাই, এখানে যদি আমরা KVL অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? বি থেকে সি পর্যন্ত কারেন্ট I3 সেম ডিরেকশনে এবং রেজিস্ট্যান্স Q প্লাস সি থেকে ডি পর্যন্ত অপোজিট ডিরেকশনে কারেন্ট I4 ইন্টু রেজিস্ট্যান্স S, ডি থেকে বি পর্যন্ত অপোজিট ডিরেকশনে কারেন্ট IG এবং রেজিস্ট্যান্স G। এখানে কোনো সেল বা কোষ না থাকার জন্য আলটিমেটলি 0ই আমরা পেলাম। আমরা আবার একইভাবে বলতে পারি যে IG এর মানটা 0 বা পরবর্তী লাইনটা আমরা বলবো I3Q মাইনাস I4S ইকুয়াল টু 0। কেন না, যেহেতু IG ইকুয়ালস টু 0। সো আমরা এখান থেকে বলতে পারি I3 by I4 S by Q from S by Q
আচ্ছা, ইকুয়েশন নাম্বার 4। 1 নম্বর ইকুয়েশন আমরা কি পেয়েছিলাম? I1 = I2, 2 নম্বরে I2 = I1 = I3 পাবো। ঠিক আছে, আমরা একটু ভুল করেছিলাম, এটা I3 হবে, এটাও I3 হবে। তাহলে 1 নম্বর ইকুয়েশন আমরা লিখতে পারি from 1 and 2 we get I1 = I3 and I2 is equals to I4. So we can write I3 এর জায়গায় আমরা কি লিখবো? I1, আর I4 এর জায়গায় আমরা লিখবো I2 is equals to S by Q, ইকুয়েশন নাম্বার 5। তাহলে এই 3 নম্বর এবং 5 নম্বর সমীকরণের তুলনা করি। So if we compare equation 3 and 5, we get, তাহলে আমরা পাবো R by P is equals to S by Q, বা আমরা লিখলাম PS is equals to QR, ক্রস মাল্টিপ্লাই করলাম, P এর নিচে আমি Q টেকে লিখলাম, আর R এর নিচে আমি S লিখলাম। এটি হচ্ছে কি তৌল অবস্থার শর্ত বা কন্ডিশন ফর ব্যালেন্স। তো যাই হোক, আমরা এই হুইটস্টোন ব্রিজ সম্পর্কিত আরো কিছু তথ্য আছে, সেগুলো আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। আপাতত তোমরা এই প্রমাণটা ভালো করে দেখবে, কারণ এটা কিন্তু বোর্ড এক্সামে পরীক্ষায় মানে খুব আসে। ঠিক আছে, একটু প্র্যাকটিস করবে, খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবং ম্যাথমেটিক্স করার জন্য তো খুবই ইম্পর্টেন্ট। So thank you for watching my video and wait for my next class.